আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। গণপরিবহনে প্রতিবন্ধীদের বিনা ভাড়ায় চলাচলের উদ্যোগ নিচ্ছে সরকার। ডাক্তার জোবাইদা রহমান। সেনা প্রধানের সঙ্গে ব্রিটিশ হাই কমিশনারের সাক্ষাৎ। উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও সাশ্রয় নিশ্চিতের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ঘেরাও কোরিয়ার ভিসা প্রত্যাশীদের। মানবতা বিরোধী অপরাধ ইনুর বিরুদ্ধে যুক্তিতর্ক শেষ, যে কোনো দিন রায়। কয়েক ঘন্টায় নিয়োগ বাতিল, বেরোবির উপাচার্য নিয়ে নাটকীয়তা। বিরোধী দলীয় নেতার সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ, গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে আলোচনা। হৃদরোগ হাসপাতালের পরিচালক সহ 11 জনের বিরুদ্ধে মামলা, তদন্তের নির্দেশ। ঢাকার সঙ্গে বেশ কিছু ফ্লাইট সাময়িক স্থগিত করল এয়ার ইন্ডিয়া। লালমনিরহাট সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি নাগরিক নিহত। শির সঙ্গে ট্রাম্পের 2 ঘন্টা রুদ্ধদ্বার বৈঠক। এশিয়ার সবচেয়ে দুর্বল মুদ্রা এখন ভারতীয় রুপি, রয়টার্স। বিজেপির বিতর্কিত আদেশ বাতিল, কর্ণাটকে পরা যাবে হিজাব। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি বা প্রতিবন্ধীদের জন্য গণপরিবহন সহ সব ধরনের পরিবহনে বিনা ভাড়ায় অথবা বিশেষ সুবিধায় যাতায়াত নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান। বৃহস্পতিবার রাজধানীর করাইলে প্রতিবন্ধীদের স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। ডাক্তার জোবাইদা রহমান বলেন, একটি প্রতিবন্ধী বান্ধব দেশ গড়তে বাস, ট্রেন সহ দেশের সব অবকাঠামোতে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের অবাধ প্রবেশ ও চলাচল নিশ্চিত করা জরুরি। প্রতিবন্ধিতা যেন শিশুদের গড়ে ওঠার পথে কোনো বাধা তৈরি না করতে পারে, সেজন্য শিশু স্বর্গ নামে বিশেষ প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলেও জানান তিনি। অনুষ্ঠানে তিনি শিশু স্বর্গ মডেল বিষয়ক কর্মসূচির উদ্বোধন করেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। উদ্বোধনের আগে ডাক্তার জোবাইদা রহমান বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য আয়োজিত বিভিন্ন শিক্ষা সামগ্রী ও নিত্য প্রয়োজনীয় পণ্যের স্টল ঘুরে দেখেন। করাইল বস্তিতে ফ্রি হার্ট ক্যাম্প উদ্বোধন করলেন জোবাইদা রহমান। বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার H.E. সারা কুকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার সেনা সদরে এর সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। ISPR জানায়, সাক্ষাৎকালে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, দ্বিপক্ষীয় সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় ব্রিটিশ হাই কমিশনার দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করেন। স্থানীয় সরকার বিভাগের চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত, সাশ্রয়ী ও জনকল্যাণমুখীভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করাই সরকারের মূল অগ্রাধিকার। বৃহস্পতিবার সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রতিটি উন্নয়ন প্রকল্প জনগণের কল্যাণে নেওয়া হয় এবং বাস্তবায়ন হয় জনগণের অর্থে। তাই প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সময় মতো কাজ সম্পন্ন করার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তিনি আরো বলেন, প্রকল্প ব্যয় যেন যৌক্তিক পর্যায়ে থাকে এবং কোনো ধরনের অপচয় না হয় সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে। উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে সরকারের ইতিবাচক ভাবমূর্তি গড়ে ওঠে, তবে অনিয়ম বা গাফলতি পুরো মন্ত্রণালয়ের সুনাম ক্ষুণ্ণ করতে পারে বলেও তিনি সতর্ক করেন। দক্ষিণ কোরিয়ান ভাষা পরীক্ষায় পাশ করা রোস্টারভুক্ত ডিলিট হওয়া এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম কর্মীদের পুনঃরোস্টার ও সব রোস্টারভুক্তদের ভিসা ইস্যুর লক্ষ্যে 5 দফা দাবিতে বিক্ষোভ করছেন EPS কর্মীরা। বৃহস্পতিবার সকাল থেকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে অবস্থান করে তারা আন্দোলন করছেন। এ সময় মন্ত্রণালয়ের ভেতরে প্রবেশ ও বাহির হওয়ার পথ বন্ধ হয়ে যায়। আন্দোলনকৃতরা এ সময় নানা স্লোগান দেন। আন্দোলনকৃত আলী আহমেদ নামে একজন বলেন, বোয়েলসেল আমাদের উপর অন্যায় অবিচার করছে। EPS এর অনিয়মতান্ত্রিক সিস্টেমের কারণে আজ আমরা ভাষা শিখেও বেকার। ভাষা শিখে রোস্টারভুক্ত হয়েছি, তবু আমাদের ফাইল কোরিয়ায় পাঠানো হয়নি। আমরা এসব সমস্যার অবসান চাই।
বৈষম্য বিরোধী আন্দোলনের সময় কুষ্টিয়ায় 6 জনকে হত্যার ঘটনায় জাতীয় সমাজতান্ত্রিক দলের জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে করা মানবতা বিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক শুনানি শেষ হয়েছে। এই মামলায় যে কোনো দিন রায় ঘোষণা করবেন ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার শুনানি শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 রায় ঘোষণার জন্য অপেক্ষমান রাখেন। প্রসিকিউশনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। তিনি এই মামলায় আসামি ইনুর সর্বোচ্চ শাস্তির দাবি জানান। অপরদিকে আসামি পক্ষের ছিলেন সিনিয়র আইনজীবী মনসুরুল হক চৌধুরী। তিনি ইনুর খালাস দাবি করেন। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বেরবি এর নতুন উপাচার্য নিয়োগ ঘিরে তৈরি হয়েছে নাটকীয় পরিস্থিতি। নিয়োগের কয়েক ঘন্টার মধ্যেই অধ্যাপক ডক্টর আনিসুর রহমানের নিয়োগ বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার 14 মে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে জানানো হয়, একই দিনে জারি করা উপাচার্য নিয়োগ সংক্রান্ত আগের আদেশটি বাতিল করা হয়েছে। সহকারী সচিব মোহাম্মদ সুলতান আহমেদের স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে একই দিনে আরেকটি প্রজ্ঞাপনে ডক্টর আনিসুর রহমানকে 4 বছরের জন্য বিশ্ববিদ্যালয়টির 7ম উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক। বিরোধী দলীয় নেতা ও জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন। বৃহস্পতিবার 14 মে দুপুর 12টার দিকে জাতীয় সংসদ ভবনের বিরোধী দলীয় নেতার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় ইউরোপীয় ইউনিয়নের পলিটিক্যাল ফার্স্ট সেক্রেটারি সেবাস্টিন রিগার ব্রাউনও উপস্থিত ছিলেন। বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচনায় জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী গণতন্ত্রকে আরো কার্যকর করা, চলমান সংস্কার কার্যক্রম এবং গণভোটের রায় বাস্তবায়নের বিষয় গুরুত্ব পায়। পাশাপাশি আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণের বিষয়েও আলোচনা হয়। ভবিষ্যতে উভয় পক্ষের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করা হয়। চিকিৎসাধীন অবস্থায় জিন্নাত আলী নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাক্তার আব্দুল ওয়াদুদ চৌধুরী সহ 11 জনের বিরুদ্ধে দায়ের করা মামলায় অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইসমাইলের আদালতে নিহতের ছেলে আবু হুরাইয়া বাদী হয়ে মামলাটির আবেদন দায়ের করেন। এ সময় আদালতে বাদীর জবানবন্দি রেকর্ড করে আদেশ অপেক্ষমান রেখেছেন। পরে বিকালে মামলাটি আমলে নিয়ে শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জকে তদন্ত করে আগামী 16 জুনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মুকসেদুল হাসান মণ্ডল এসব তথ্য নিশ্চিত করেন। ভারতের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া আগামী জুন থেকে আগস্ট 2026 পর্যন্ত তাদের বেশ কিছু আন্তর্জাতিক রুটে ফ্লাইট সাময়িকভাবে স্থগিত ও সংখ্যা হ্রাসের ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার 14 মে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সংস্থাটি জানিয়েছে, আকাশপথের বিধিনিষেধ এবং আন্তর্জাতিক পর্যায়ে জেট ফুয়েলের অত্যাধিক মূল্য বৃদ্ধির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পরিবর্তনের ফলে ঢাকা ছাড়াও শিকাগো, সাংহাই, সিঙ্গাপুর ও মালের মতো গুরুত্বপূর্ণ গন্তব্যগুলোর আকাশপথে যাতায়াতকারী যাত্রীরা সরাসরি প্রভাবিত হবেন। এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, শেষ মুহূর্তে ফ্লাইট বাতিল করে যাত্রীদের বিভ্রান্তিতে ফেলার চেয়ে আগেভাগেই এই যৌক্তিক সমন্বয় বা রেশনালাইজেশন করা হয়েছে যাতে শিডিউলের স্থিতিশীলতা বজায় থাকে। সংস্থাটির নতুন সূচি অনুযায়ী এশিয়া অঞ্চলের মধ্যে মুম্বাই ঢাকা রুটের সরাসরি ফ্লাইট সাময়িকভাবে পুরোপুরি স্থগিত করা হয়েছে। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে বিএসএফ এর গুলিতে খাদেমুল ইসলাম নামে বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার 14 মে ভোরে হাতীবান্ধা উপজেলার বনচৌকি বিউপি সংলগ্ন আমঝোল সীমান্তে এ ঘটনা ঘটে। স্থানীয়দের বরাত দিয়ে বিজিবি জানায়, কয়েকজন বাংলাদেশি নাগরিক কাঁটাতারের বেড়ার কাছে গেলে ভারতের 78 বিএসএফ ব্যাটালিয়নের পাগলামারি ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিতে খাদেমুলের মুখ, বুক ও মাথায় গুরুতর জখম হয়। সঙ্গীরা তাকে উদ্ধার করে রংপুরের একটি ক্লিনিকে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল 8টার দিকে তার মৃত্যু হয়। হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রমজান আলী জানিয়েছেন, সীমান্তে গুলিবিদ্ধ ওই যুবককে তার স্বজনরা রংপুরের একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান। যুক্তরাষ্ট্রকে প্রতিবন্ধী নয় বরং অংশীদার হওয়ার আহ্বান জানিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং।
মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে 2 ঘন্টা রুদ্ধদ্বার বৈঠকে একথা বলেন তিনি। এ সময় তাইওয়ান নিয়ে সতর্ক করে তিনি বলেন, তাইপে ইস্যু ঠিকমতো সামলানো না গেলে ওয়াশিংটন বেইজিং সংঘাতে জড়াতে পারে। অন্যদিকে শি জিনপিংকে অসাধারণ নেতা উল্লেখ করে চীন যুক্তরাষ্ট্র সুন্দর ভবিষ্যৎ গড়তে যাচ্ছে বলে আশাবাদ ব্যক্ত করেন ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার বেইজিং এর গ্রেট হলে বৈঠকে বসেন চীনা প্রেসিডেন্ট ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রায় 2 ঘন্টা রুদ্ধদ্বার আলোচনা করেন দুই নেতা। এ সময় ট্রাম্পের সঙ্গে উপস্থিত ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ, অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সহ গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিংহুয়ার তথ্য বলছে, বৈঠকের শুরুতেই বৈশ্বিক পরিস্থিতিকে নতুন এক সন্ধিক্ষণ হিসেবে উল্লেখ করেন শি জিনপিং। দুদিন আগে বৈদেশিক মুদ্রা নিয়ে সতর্ক করেছিলেন নরেন্দ্র মোদী। এবার সেই সংকট প্রকাশ্যে আসলো। ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান বুধবার 13 মে ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। রয়টার্স জানিয়েছে, বর্তমানে এশিয়ার সবচেয়ে দুর্বল মুদ্রা তথা এশিয়ার সবচেয়ে খারাপ পারফর্ম করা মুদ্রা এখন ভারতীয় রুপি। তেলের দাম বৃদ্ধি, হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে যাওয়া এবং আমদানি ব্যয় বাড়ায় ভারতের অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও বাড়ছে উদ্বেগ। গণমাধ্যমটির জরিপ অনুযায়ী ভারতীয় রুপির মান বুধবার ডলারের বিপরীতে ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নামে। টানা দর পতনের ধারাবাহিকতায় $1 বিপরীতে রুপির মূল্য দাঁড়ায় 95.79। এর আগের দিন রুপির সর্বনিম্ন রেকর্ড ছিল 95.73। ভারতের কর্ণাটক রাজ্যে শিক্ষার্থীদের ইউনিফর্ম সংক্রান্ত পূর্ববর্তী বিতর্কিত আদেশ বাতিল করেছে বর্তমান কংগ্রেস সরকার। বুধবার 13 মে পূর্ববর্তী বিজেপি সরকারের 2022 সালের 5 ফেব্রুয়ারি ওই আদেশ প্রত্যাহার করা হয় এবং নতুন নির্দেশিকা জারি করা হয়। বৃহস্পতিবার 14 মে নতুন নির্দেশনায় স্কুল ও প্রি ইউনিভার্সিটি কলেজের শিক্ষার্থীদের নির্ধারিত পোশাকের পাশাপাশি সীমিত পরিসরে ধর্মীয় প্রতীক ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। রাজ্য সরকারের এই সিদ্ধান্তের ফলে মুসলিম ছাত্রীদের হিজাব পরার ক্ষেত্রে আর কোনো আইনি বাধা থাকছে না। হিজাব ছাড়াও শিক্ষার্থীরা এখন থেকে পাগড়ি, শিবধারা ও রুদ্রাক্ষের মতো ধর্মীয় প্রতীক পরিধান করতে পারবে। তবে সরকারি নির্দেশনায় শর্ত দেওয়া হয়েছে, এসব ধর্মীয় প্রতীক অবশ্যই স্কুল ইউনিফর্মের সঙ্গে মানানসই হতে হবে। এর আগে 2022 সালে তৎকালীন বিজেপি সরকার একটি বিতর্কিত আদেশের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে সব ধরনের ধর্মীয় পোশাক ও প্রতীক নিষিদ্ধ করেছিল। ওই আদেশের পর হিজাব নিয়ে রাজ্য জুড়ে ব্যাপক উত্তেজনা ও বিক্ষোভ ছড়িয়ে পড়ে। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।